হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আজকে আমরা এসটিজিটিতে যে ইকোনমিক্স আছে, এই ইকোনমিক্স থেকে অর্থ এবং ঋণ, মানে যাকে আমরা মানি এবং ক্রেডিট বলে চিনি, ওটা নিয়ে ডিসকাস করব। আজকে এই যে পার্টটা আছে, এই পার্টটা অনেকটাই বড়, তো এই পার্টটা একটা ভিডিওতে বোঝানো অসম্ভব। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবেন, কারণ অনেক অল্প অল্প টপিক আছে, যে অল্প টপিকগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলুন দেরি না করে শুরু করা যাক। অর্থ কী? হোয়াট ইজ মানি? প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ মানি, মানে কি? তো সমাজে প্রচলিত অন্যান্য দ্রব্যের মতো অর্থও মনুষ্য সৃষ্টি একটি দ্রব্য। ঠিক আছে, অর্থ কিন্তু একটা দ্রব্য যা মানুষ সৃষ্টি করেছে। তবে এই দ্রব্যটি একটি বিশেষ দ্রব্য যা অন্যান্য দ্রব্য থেকে সম্পূর্ণ পৃথক। ঠিক আছে, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটি দেশেই অর্থ অপরিহার্য উপকরণ হিসাবে ব্যবহৃত হলেও একে সরাসরি ভোগ করা যায় না। এটি নিজে সেই অর্থ ভোগদ্রব্য না হলেও সমাজে প্রচলিত প্রতিটি দ্রব্যের উৎপাদন ও ভোগের অর্থের ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়। মানে হ্যাঁ, যদি নিজে একটা অর্থ হয়, একে কিন্তু আমরা ডাইরেক্টলি ভোগ করতে পারি না। এখন ধরে নিন যে আপনার কাছে কি আছে, টাকা আছে, প্রচুর টাকা আছে। এখন টাকাতে যদি জিনিস না কিনেন, তাহলে আপনি কিছু খেতে পারবেন বা পড়তে পারবেন বা ঘুরতে পারবেন? তো কথা এখানে বলা হয়েছে। কিভাবে তা সম্ভব? অর্থের মধ্যে ক্রয় ক্ষমতা নিহিত থাকে। কি থাকে? ক্রয় ক্ষমতা, মানে কেনার ক্ষমতা, মানে কোনো কিছু কেনার একটা পাওয়ার থাকে, যার সাহায্যে উৎপাদনের উপকরণগুলি ক্রয় করে উৎপাদন কার্যে ব্যবহার করা হয়। মানে এর ফলে কি হয়, যেখান থেকে যা উৎপন্ন হয় সেগুলোকে ক্রয় করে উৎপাদন কাজে ব্যবহার করা হয়। ক্রেতাদের হাতে যে অর্থ থাকে তার সাহায্যে তারা উৎপাদিত দ্রব্য ক্রয় করে ভোগ করতে সক্ষম। এখন ক্রেতা মানে যারা কিনে। ঠিক আছে, ধরো আমার কাছে এখন টাকা আছে, তো টাকা দিয়ে আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসবো, শপিং মল থেকে শপিং করে আসবো। যদি টাকা না থাকতো তাহলে আমি কোনো কিছু করতে পারলাম না। আর যদি মনে করো টাকা আছে কিন্তু কোনো কিছু কিনি না, তাহলে সেই টাকা থাকার থেকে না থাকা সমান কথা। ঠিক আছে, তো অর্থনৈতিক তথ্য বলে অর্থ তার কাজ দ্বারা সংজ্ঞায়িত হয়, বলা হয়ে থাকে। মানে অর্থনৈতিক তথ্য, ইকোনমিক্সের যে থিওরি আছে, এই থিওরি বলে যে মানি তার কাজ দ্বারা সংজ্ঞায়িত হয়, মানে টাকাটা তার কাজ দ্বারা সংজ্ঞায়িত হয়। বলা হয়ে থাকে মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। মানে মানি একটা ম্যাটার যার চারটা ফাংশন আছে। কি? মিডিয়াম, মাধ্যম, মেজার, পরিমাপ করা হয়, স্ট্যান্ডার্ড, মানে টাকা একটা স্ট্যান্ডার্ড আছে, স্টোর, যেখান থেকে ক্রয় বিক্রয় সব কিছু হবে। ঠিক আছে, তো চলো এই চারটাকে আমরা ডিসকাস করি। মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময়ের মাধ্যম। অর্থের প্রধান ও প্রাচীনতম কাজ হলো বিনিময়ের মাধ্যমে বা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। উৎপাদিত দ্রব্যগুলি বাজারের অর্থের মাধ্যমে বিনিময় হয়। অর্থের এই কাজ দ্রব্য বিনিময় প্রথার অসুবিধাগুলি দূর করতে সাহায্য করে। আমরা একটু কী পড়েছি, মানি কিন্তু নিজেই একটা দ্রব্য, কিন্তু মানি এমন দ্রব্য যে দ্রব্য অন্য দ্রব্যকে কিনতে বেচতে সাহায্য করে। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ, সেই বললাম কী কথা, আমি বাজারে গেলাম 500 টাকা নিয়ে, তো এখান থেকে সবজি, মাছ, মাংস যা প্রয়োজন সব কিনলাম। তো এই যে কিনা হলো, উৎপাদিত দ্রব্যগুলি যে আমি কিনে আনলাম, এটা হলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ওকে, নেক্সট কি? মেজার অফ ভ্যালু, মূল্যের পরিমাপক। দেশের প্রতিনিয়ত কি হয়, শত সহস্র দ্রব্য উৎপাদিত হয়ে চলছে, যার পরিমাপের মাধ্যমে কোনো দেশের আর্থিক সমৃদ্ধি স্তর নির্ণয় করা হয়ে থাকে। প্রতিটি দ্রব্যের পরিমাপের একক সম্পূর্ণ ভিন্ন। অর্থই হলো একমাত্র পরিমাপক যার মাধ্যমে প্রতিটি দ্রব্যকেই কোনো সাধারণ মানদণ্ডে পরিমাপ করা যায়। প্রতিটি দ্রব্যের মূল্য অর্থের মাধ্যমে পরিমাপ করে এক্ষেত্রে দেশের সামগ্রিক উৎপাদন নির্ধারণ করা সম্ভব হয়। এখন ধরো আমি একটা বড় টপিক বলছি, তারপর ছোটো একটা টপিক বলবো, মানে হিন্টস বলবো। আমাদের দেশে যে পরিমাণ কী উৎপন্ন হয়, রাবার উৎপন্ন হয়, তারপর এখানে অনেক রকমের ফসল উৎপন্ন হয়, ম্যাঙ্গো উৎপন্ন হয়, সেগুলি কি হয়, সেগুলি বাইরে যায়। ঠিক আছে, দেশের বাইরে যায়। এবারও তো ম্যাঙ্গো বাইরে গিয়েছে। ঠিক আছে, তো এগুলো যখন বাইরে গিয়েছে তখন সেখান থেকে কী হবে, অর্থ
আদায় হবে। তো এটা মানে সেটা কার উপর ডিপেন্ড করে চলছে, এই যে ম্যাঙ্গো যে ভালো হয়েছে, ম্যাঙ্গো যে ভালো তার উপর ডিপেন্ড করে অর্থ আদায় হয়। তো ম্যাঙ্গোর এখানে মূল্য বেশি। এরকমভাবে অনেক মানে সব বস্তুরই মূল্য দিয়ে আমরা এখানে পরিমাপ করি। এক্সাম্পল আরেকটা বলছি, ইজিলি বোঝা যাবে। ধরো আমি যেখানে থাকি নিয়ার ইকফাই, ঠিক আছে, আমি নিয়ার ইকফাই থাকি, আমার অ্যাড্রেস নিয়ার ইকফাই। তো এই ইকফাইয়ের সামনে ধরো আমি একজন কৃষক, আমি কন্টিনিউয়াসলি কৃষিকাজ করে থাকি। তো আমি এটাকে নিয়ে আগরতলা গোলবাজারে বেচবো। তো যখন আমি এটাকে নিয়ে বেচবো, তো কী হিসেবে ওরা আমাকে টাকা দেবে? যখন আমি একজন কৃষক, আমি যদি এখানে মনে করো প্রত্যেক দিন 100 কেজি মরিচ নিয়ে গোলবাজারে বেচি, তাহলে সে কী করবে? ও যে 100 কেজি আছে তার উপর ডিপেন্ড করে আমাকে টাকা দেবে, ঠিক আছে, তার উপরেই একটা পরিমাপ করা হবে। তো ওইটা হলো কি মেজার অফ ভ্যালু। আশা করি বুঝে গেছো। না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, আমি বলে দেব। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট, পরে মূল্য পরিশোধের পরিমাপক। দ্রব্যের লেনদেন দুভাবে হতে পারে। এটা কিন্তু খুবই সোজা, একটা এক্সাম্পল দেবো বুঝে যাবে। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট মানে দ্রব্যের মূল্য পরিশোধের পরিমাপক। তো দ্রব্যের লেনদেন দুই রকমের হয়, এটা ক্যাশ আর এটা কি বাকি। এটা হলো কি নগদ আর এটা হলো বাকি, ঠিক আছে। তো এখানে এক হলো নগদ লেনদেন, যেখানে বর্তমানকালে ক্রেতার থেকে কিছু অর্থ সংগ্রহ করে তার পরিমাণ তাকে জিনিসপত্র দেয়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় একজন বর্তমানে কিছু পরিমাণ দ্রব্য বা পরিষেবা অন্য একজনকে হস্তান্তর করলেন এবং অদূর ভবিষ্যতে সেটি পরিশোধ করা হবে, এটি লেনদেনকারীরা স্থির করলেন। এই ক্ষেত্রে সাধারণত ভবিষ্যৎ দ্রব্য অথবা পরিষেবাটি পরিশোধ করা হয় না, তার পরিবর্তে হস্তান্তর হওয়া দ্রব্য বা পরিষেবা সমপরিমাণ মূল্য অর্থের আকারে পরিশোধ দেওয়া হয়। মানে এখানে বলা হয়েছে যে ধরো আজকে যদি হ্যাঁ, ধরো একজন যে পোলট্রি ফার্ম পালে, ঠিক আছে, তো তাকে কি করে পোলট্রির যে ফার্ম যে পালে সে কিন্তু মানে অনেকটাই পরিশ্রম করে, বা এই যে বা ছাগলে যারা ফার্ম করে তারা কিন্তু অনেকটা পরিশ্রম করে, তো ওদের খাবার জোগান কিন্তু অন্য একজন দেয়, ঠিক আছে। তো যেই দোকান থেকে খাবার নিয়ে আসে ছাগলের মালিক অথবা পোলট্রির মালিক, সে কি সব কিছু ক্যাশে আনে না, সে কী করে এটাকে বাকিতে আনে। তো বাকিতে আনার ফলে কি হয়, মানে সে চুক্তি করে যে আমি একটা সময় পরে আপনার কাছ থেকে যে টাকা নিয়েছি, গম নিয়েছি, তারপর এখানে যত বিভিন্ন ধরনের খাবার আছে নিয়েছি, সবগুলা আমি আপনাকে ক্যাশে বা কিস্তিতে দিয়ে দেব। তো কি দিবে? টাকা দেবে। তো উনি কি এনেছিলেন? উনি এনেছিলেন গম বা অন্য কিছু। তো এই যে পরিবর্তন, উনি তো শুধুমাত্র এখানে আজকে আমি এখান থেকে আপনাদের গম নিয়েছি, আপনাকে 2 মাস পরে গম দিয়ে দেবো, এরকম তো হয় না। কি হয়, আপনার এখান থেকে গম নিয়েছি, তো আপনাকে পরে টাকা দিয়ে দেবো। এই যে এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে, মূল্য পরিশোধের পরিমাণ মানে মূল্য যে পরিশোধ হয়েছে কীভাবে, কিনেছে গম, দিয়েছে কি টাকা, এই কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। অর্থের ব্যবহার এই জাতীয় লেনদেন সম্ভব করে এবং যে কোনো গতিশীল অর্থনীতিতে এই জাতীয় লেনদেনের ভূমিকা অসীম। যেমন নির্মাতা পরে মূল্য পরিশোধের শর্তে নির্মাণ সামগ্রী বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে। উৎপাদন প্রতিষ্ঠানের স্থায়ী কর্মীরা সারা মাস ধরে প্রতিষ্ঠানে পরিষেবা যোগান দিয়ে যান। পারিশ্রমিক হিসেবে তারা মূল্য কিন্তু তারা মাসে একবার নির্দিষ্ট দিন পেয়ে থাকেন। এখানে কী বলা হয়েছে, এই লাইনটা এত মানে ডিপলি পড়ার দরকার নেই, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা হলো, ধরো চাকুরিজীবী, ঠিক আছে, হোক সে প্রাইভেট হোক সে গভর্নমেন্ট, তারা কী করে, তারা কি রেগুলার বেসিস মানে টাকা পায়? তারা কিন্তু মাসের শেষে এন্ডিংয়ে বা মাসের শুরুতে একটা নির্দিষ্ট টাইমে, কেউ পায় 1 তারিখ, কেউ পায় লাস্ট মাসের 28 তারিখ বা 29 তারিখ, তো ওই টাইমে তারা টাকা পেয়ে যায়। তো এই কথা এখানে বলা হয়েছে যে অর্থের লেনদেন জাতীয় লেনদেনের সম্ভব করে এবং যে কোনো গতিশীল অর্থনীতিতে জাতীয় লেনদেনের ভূমিকা অসীম, ঠিক আছে। মানে নির্মাতা যেই কাজ করুক না কেন, যে মানুষটা যে কোনো কাজ করুক, সে যদি 1 মাস পরে টাকা পায়, সে টাকা পাবে তো না। তো সেখানে কী দিয়েছে? সে এখানে কোনো কিছু দেয়নি, সে এখানে তার পরিশ্রম দিয়েছে, হার্ডওয়ার্ক দিয়েছে।
ঠিক আছে, হার্ডওয়ার্ক দিয়েছে। সে যখন এখানে হার্ডওয়ার্ক দিয়েছে, তাকে কি পরিবর্তে হার্ডওয়ার্ক দেওয়া হয়েছে? না, তাকে পরিবর্তে কী দেওয়া হয়েছে? তাকে পরিবর্তে মানি দেওয়া হয়েছে, তাও কি 1 মাস পরে। তো এটা হলো কি স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। আশা করি বুঝে গেছো। স্টোর অফ ভ্যালু মানে সঞ্চয়ের ভাণ্ডার। তো বর্তমানে যে দ্রব্যগুলি প্রচলিত আছে তার মধ্যে কিছু হলো পচনশীল আর কিছু হলো দীর্ঘস্থায়ী। প্রাচীন আমলে উৎপাদিত দ্রব্যের অধিকাংশ ছিল কি পচনশীল। সেই আমল থেকে দেখা যেতে পারে অনেক সময় প্রয়োজনীয় অতিরিক্ত উৎপাদন হয়। এই অতিরিক্ত উৎপাদনকে উদ্বৃত্ত উৎপাদন বলে। একটা এক্সাম্পল বলি, যে এখানে পচনশীল আর দীর্ঘস্থায়ী কী। দীর্ঘস্থায়ী হলো ধরে নাও আলু পেঁয়াজ, ঠিক আছে, আলু পেঁয়াজ রসুন, এই তিনটা হলো কি দীর্ঘস্থায়ী। আর আমি যদি মনে করো আজকে মানে মানে সবজি খেতে মরিচ লাগাই, তারপর কি ওটা ডাটা লাগাই, তারপরে কুমড়ি লাগাই, তারপর ধরো না এখানে বাঁধাকপি লাগাই, এগুলো কি একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু যদি গাছ থেকে কাটা হয় তাহলে 2 থেকে 3 দিন, তারপর কিন্তু না ইউজ করলে কিন্তু এগুলো পচে যায়। কিন্তু আলু যখন আমি তুলি বা পেঁয়াজ যখন আমরা তুলি বা রসুন যখন আমরা তুলি, সেটা কিন্তু মাসের পর মাস থেকে যায়। তো এখানে একথাই বলেছে যে কিছু আছে কি দীর্ঘস্থায়ী আর কিছু আছে কি পচনশীল। প্রাচীন আমলে কিন্তু এই যে দীর্ঘস্থায়ী বা দীর্ঘস্থায়ী কিন্তু যে সবজিটা আছে সেটা কিন্তু কী বলে থাকে, দীর্ঘস্থায়ী যে দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু ছিল না। তো সেই সময় কি পচনশীল বেশি ছিল। সেই আমল থেকে দেখা যেতে পারে যে ওই সময় অতিরিক্ত, যদি মনে করো কোনো কারণে কোনো সময় আমি একটা সবজি ক্ষেত লাগিয়েছি, ধরো ডাটা ক্ষেত লাগিয়েছি, ওইখানে ডাটা প্রচুর পরিমাণে হলো, আমি যদি নির্দিষ্ট দিনে না তুলে বিক্রি করি তাহলে কী হবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমার ক্ষেতের মধ্যে প্রচুর আলু হয়, প্রচুর পেঁয়াজ হয়, তাহলে কী হবে, সেগুলো কিন্তু আমি স্টোর করে রেখেও বেচতে পারবো। ঠিক আছে, তো এখানে আলুটা হয়ে গেলো কি দীর্ঘস্থায়ী আর ডাটাটা হয়ে গেলো কি পচনশীল। তো অর্থের ব্যবহার পচনশীল উদ্বৃত্ত উপাদানকে স্থায়ী সঞ্চয়ে রূপান্তরিত করতে সাহায্য করে। আর এই যে অতিরিক্ত উৎপাদনকে যে আমরা ধরে রাখতে পারি, যেমন আলুটাকে পেঁয়াজটাকে ধরে রাখতে পারি, এটাকে কী বলে, এটাকে বলা হয় উদ্বৃত্ত উৎপাদন। বোঝা গেছে? তো প্রকৃতপক্ষে অর্থ রূপান্তরিত উদ্বৃত্ত উৎপাদনই হলো যাবতীয় সমৃদ্ধির উৎস। উদ্বৃত্ত সঞ্চয় ও বিনিয়োগ হিসাবে তারা রূপান্তর অর্থ ব্যবহারের ফলে সম্ভব হয়েছে। মানে এই যে দীর্ঘস্থায়ী যে ফসলগুলো, সেই ফসলগুলো বিক্রি করেই বর্তমানে কি ইনকামের ব্যবস্থাটা সুবিধা হয়েছে। অর্থাৎ সমাজে প্রচলিত যে দ্রব্য বিনিময়ের মাধ্যমে ব্যবহৃত হয়, বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, যা দ্রব্যের মূল্য নির্ধারণে সাহায্য করে, যা ঋণ পরিশোধের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় এবং দ্রব্যের মধ্যে অন্তর্নিহিত মূল্য সঞ্চয় করতে সাহায্য করে, তাকেই বলা হয় অর্থ। তো এত কিছুর পরে আমরা এখানে কি শিখলাম? এখানে শিখলাম যে সমাজে যেই সিস্টেম চালু আছে, যেই সিস্টেমের মাধ্যমে আমরা কোনো কিছু দ্রব্য কেনা বেচা করতে পারি এবং যার দ্বারা কোনো দ্রব্যের যে মূল্য কতটুকু সেটা হতে পারে, ঠিক আছে, আর যার দ্বারা আমরা আমাদের ঋণ পরিশোধ করি এবং দ্রব্যের মধ্যে যে অন্তর্নিহিত মূল্য সঞ্চিত থাকে সেটাকে আমরা বের করতে পারি এবং নিজেদেরকে উন্নত করতে পারি, এটাকে কী বলে? এটাকে বলে অর্থ। ঠিক আছে, তো এতটুকুই আজকের এই পার্টির মধ্যে। আজকের এই পার্টি আমরা কি শিখলাম? অর্থ কি, হোয়াট ইজ মানি। তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করে রাখবে। আমি যে টপিকগুলো খুবই সোজা, যে টপিকগুলো আমার হাতে এখন বর্তমানে আছে, সেই টপিকগুলো আমি দিয়ে তাদের শেষ করব। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, ভিডিও শেষে লাইক করবে। আর তোমাদের যে তোমাদের রেসপন্স দেখে আমি খুবই খুশি হচ্ছি। তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ক্লাসটি আসছে। যত আরও বেশি রেসপন্স হবে আরও তাড়াতাড়ি কয়েকটা ক্লাস আসবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আবারও সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেলে স্বাগতম এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ।